হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 8-এ জীবন বিজ্ঞানের অষ্টম অধ্যায়টা পড়াবো, মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন। আগের ভিডিওতে এই অধ্যায়ের একটা ভিডিও তোমাদের দিয়েছি। যারা দেখোনি তারা প্লেলিস্টে বা ডিসক্রিপশান দেওয়া লিঙ্কে দেখে নেবে। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আরও নতুন নতুন ভিডিও আমি তোমাদের দেব, আর শেয়ার করে দেবে বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আর একটা লাইক দিতে ভুলবে না। আর ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমার ভয়েস শুনে শুনে লাইন বাই লাইন দাগ দেবে, আন্ডারলাইন করে দেবে, বইটা তোমরা বার করবে। দেখো, পড়াতে আসা যাক। আজকে পড়াবো জলসেচ। প্রত্যেক জীবেরই বেঁচে থাকার জন্য প্রয়োজন জল, তাহলে জীব জল ছাড়া বাঁচবে না। তারপর এখানে চলে এসো, উদ্ভিদের দেহে প্রায় 90% জল থাকে, সব আন্ডারলাইন করবে। ভালো ফসল পেতে গেলে মাটির আর্দ্রতা বজায় রাখা খুব জরুরি। মাঠের ফসলে নির্দিষ্ট সময় অন্তর তাই জল সরবরাহ করা দরকার, এটাই জলসেচ। তাহলে জলসেচ কাকে বলে এটা আন্ডারলাইন দেবে। ভালো ফসল পেতে গেলে মাটির আর্দ্রতা বজায় রাখতে হবে, আর মাঠের ফসলে নির্দিষ্ট সময় অন্তর জল সরবরাহ করতে হবে, একেই বলছে জলসেচ। এবার জলসেচ কীভাবে করা যাবে দেখো। সাধারণত নদী, হ্রদ, পুকুর, খাল, বিল, জলাধার, কুয়ো, টিউবওয়েল এইসব থেকে জলসেচের কাজ করা যেতে পারে। এগুলো সব আন্ডারলাইন দেবে তোমরা, কেমন? তারপরে এখানে চলে আসো, অনেক সময় ইলেকট্রিক বা ডিজেলের পরিবর্তে সৌরশক্তি বা বায়োগ্যাসও ব্যবহার করা হয় এই জলসেচের জন্য। তারপরে দেখো, জলসেচ কী কী পদ্ধতিতে ব্যবহার করা হচ্ছে। এখানে একটা তারও পদ্ধতি আছে, চেন পাম্প পদ্ধতি। দেখো, রাহাত পদ্ধতিতে একটা বড় কুয়ো আর চাকা ব্যবহার করা হয়। রাহাত পদ্ধতিতে পদ্ধতিটা কেমন দেখো, চাকার গায়ে অনেকগুলো বালতি লাগানো থাকে। পশু শক্তিকে কাজে লাগিয়ে ওই চাকাটা ঘুরিয়ে কুয়ো থেকে বালতিতে জল তোলা হয়, তারপর সেই জল চাষের জমিতে ছড়িয়ে দেওয়া হয়। এইভাবে জলসেচ করা হয় রাহাত পদ্ধতিতে। তারপরে দেখো, আধুনিক পদ্ধতিতেও জলসেচ হয়, যেমন চাষের জমিতে ফসলের ওপর ফোয়ারার মতো জল ফেলা হয়। আবার পাইপের সাহায্যে উদ্ভিদের মূলের ঠিক কাছে ফোঁটা ফোঁটা জল ঝরে পড়ার ব্যবস্থা করা হচ্ছে, ড্রিপ পদ্ধতি। আর এটা হচ্ছে ফোয়ারার মতো জল পড়ছে, সেই জন্য বলা হচ্ছে ফোয়ারা পদ্ধতি। তারপরে চলে আসো, আগাছা দমন। অনেক সময় চাষের জমিতে যে ফসলের চাষ করা হচ্ছে সেটা ছাড়া অন্যান্য আরও কিছু উদ্ভিদ জন্মায়। এই প্রয়োজনীয় যেগুলো প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় উদ্ভিদগুলি হলো আগাছা। তাহলে যেখানে চাষ করা হয় সেই ফসলের জমিতে, সেখানে কিছু কিছু উদ্ভিদ জন্মায় যেগুলো দরকার লাগে না, সেই অদরকারি বা অপ্রয়োজনীয় উদ্ভিদগুলোকে বলা হচ্ছে আগাছা। এগুলো সব তোমরা আন্ডারলাইন দেবে। তারপরে এখানে চলে এসো, অনেক সময় আবার কিছু রাসায়নিক যেমন 2,4-D, ড্যালাপন, পিক্লোরাম ইত্যাদি স্প্রে করেও আগাছা দমন করা যায়। আগাছা কীভাবে দমন করা যায় প্রশ্ন এলে বলবে 2,4-D, ড্যালাপন, পিক্লোরাম ইত্যাদি স্প্রে করে আগাছা দমন করা হয়। এই রাসায়নিক পদার্থগুলোই হলো আগাছানাশক। এগুলো দিয়ে আমরা আগাছাগুলোকে দমন করতে পারি। তারপর দেখো, সাধারণ আগাছার নাম তোমাদের জানিয়ে রাখি। সাধারণ আগাছার নামগুলো হচ্ছে পার্থেনিয়াম,
অ্যামারান্থাস, চেনোপোডিয়াম ঘাস, এগুলো হচ্ছে আগাছা, এগুলো হচ্ছে আগাছার নাম। তোমরা এগুলো সব আন্ডারলাইন করে রাখবে। তারপর দেখো ক্ষতিকারক কীটপতঙ্গ থেকে ফসলকে বাঁচানো। ইঁদুর, বিভিন্ন পোকা ফসল খেয়ে নেয় বা নষ্ট করে, এরা হলো ফসল ধ্বংসকারী প্রাণী। তাহলে ফসল ধ্বংসকারী প্রাণী কোনগুলো? পঙ্গপাল, উই, ঘুবড়ে পোকা জাতীয়। পঙ্গপালরা দল বেঁধে উড়ে আসে আর আখ, গমের মতো উদ্ভিদের পাতা খেয়ে ব্যাপক ক্ষতি করে, এগুলো সব আন্ডারলাইন দাও। কিন্তু পোকা আছে যারা কাণ্ডটা কুড়ে কুড়ে খায়, এরা হলো আবার উই, উদ্ভিদের মূল খায়। এছাড়াও ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস উদ্ভিদে নানা রকম রোগ সৃষ্টি করে। এখানে আসো, ছত্রাকে যেমন গমে মরিচা রোগ, গমে কোন রোগ হয়? মরিচা রোগ। আর আলুতে ধসা রোগ সৃষ্টি করে। আবার কিছু ব্যাকটেরিয়া উইল্টো নামে একটা রোগ সৃষ্টি করে, এগুলো সব তোমরা আন্ডারলাইন দেবে। তারপর দেখো ফসল ধ্বংসকারী প্রাণীদের দমনের দুটি উপায় আছে, একটা হচ্ছে রাসায়নিক, একটা জৈবিক। এবার দেখো রাসায়নিক দমন পদ্ধতি কী কী? ডিডিটি, বিএসসি, ম্যালাথিয়ন পতঙ্গদের দমনে সাহায্য করে। পতঙ্গদের দমনে কারা সাহায্য করে? ডিডিটি, বিএসসি, ম্যালাথিয়ন, সব আন্ডারলাইন করবে তোমরা। তারপর দেখো রাসায়নিক দমন পদ্ধতিতে ক্ষতিকারক প্রাণীদের মৃত্যু খুব তাড়াতাড়ি হলেও নানা সমস্যা দেখা যেতে পারে। এখানে 1 নম্বর দেখো, অনেক সময় ক্ষতিকারক প্রাণীগুলো নির্দিষ্ট একটা রাসায়নিক বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। 2 নম্বর, আবার অনেক সময় এই রাসায়নিক পদার্থগুলো নদী বা হ্রদের জলে মিশে দূষণ ছড়ায়, এগুলো সব পড়বে তোমরা। রাসায়নিক পদার্থগুলো খাদ্য শৃঙ্খলে প্রবেশ করলে খাদ্য শৃঙ্খলের শেষের দিকে জীবদের ক্ষতি হতে পারে। রাসায়নিক পদার্থগুলো ফল বা সবজির মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করলে নানা সমস্যার সৃষ্টি হতে পারে। রাসায়নিক পদার্থগুলো অনেক সময় উপকারী পতঙ্গদের মেরে ফেলে। তারপর দেখো এইসব কারণে অনেক সময় ফসল ধ্বংসকারী জীবদের দমনে জৈবিক দমন পদ্ধতির সাহায্য নেওয়া হয়। এই জৈবিক দমন পদ্ধতি দেখো, এই পদ্ধতিতে একটি জীবকে অন্য জীবের সংখ্যা নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। হলো, তারপরে বলেছে মাকড়সা, বোলতা, ভিমরুল, গঙ্গাফড়িং, বেশকিছু ধরনের পাখি ফসলের শত্রুদের যেমন মথ, রস শোষক পোকা, উই, উচিংড়ে প্রভৃতি ধরে খায়, এগুলো সব দাগ দাও তোমরা, আন্ডারলাইন করে নাও। তারপরে হচ্ছে ফসল তোলা, এখানে হচ্ছে মাড়াই, মাড়াইটা পড়বে। দানা জাতীয় ফসলের ক্ষেত্রে ফসল উদ্ভিদকে ভোজ্য অংশ থেকে আলাদা করতে হয়, এটাই হলো মাড়াই। অনেক সময় ফসল উদ্ভিদকে মাটিতে আছড়েও এই কাজটা করা হয়। কখনো বা মাটিতে ফসল উদ্ভিদটি রেখে তার উপর দিয়ে গাদা বা সারদের হাঁটানো হয়, এটা হচ্ছে মাড়াই পদ্ধতি। এইভাবে ফসলটা তোলা হবে। ঝাড়াই, তারপর ঝাড়াই করতে হবে, মাড়াই পর ঝাড়াই করতে হবে। কীভাবে করবে ঝাড়াই দেখো, এরপর ঝাড়াই করে দানা শস্য আর ভুসি আলাদা করা হয়। এই কাজে সাহায্য নেওয়া হয় বাতাসের উঁচু জায়গা থেকে ফেললে ভুসি হালকা হাওয়ায় উড়ে যায় আর দানা শস্যগুলো মাটিতে এসে পড়ে। এগুলো সব পড়বে তোমরা, এখান থেকে তোমরা প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। তাহলে অন্য কিছু পড়তে হবে বলে আমার মনে হয় না, বইটা ভালো করে পড়বে। বিজ্ঞানের ক্ষেত্রে সবসময় বইটা লাইন বাই লাইন পড়বে, তাহলে তোমরা পরীক্ষায় ভালো নাম্বার পাবে। কম্বাইন হারভেস্টার কম্বাইন নামের মেশিনের সাহায্যে ফসল তোলা, মাড়াই আর ঝাড়াই সবই করা যায়। ফসল ঝাড়া মাড়াই করা কীভাবে হয়? কম্বাইন হারভেস্টার বা কম্বাইন নামের মেশিনের সাহায্যে। ফসল তুলে নেওয়ার পর কাণ্ডের যে অংশগুলো চাষের জমিতে রয়ে যায় সেগুলো আর ভুসি গবাদি পশুদের খাবার হিসাবে দেওয়া হয়। গবাদি পশুদের এই খাবারই হলো জাব। আন্ডারলাইন করো তোমরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে এগুলো সব মিস করে যাবে। আর এগুলো লাইন বাই লাইন পড়বে, আমি যেভাবে আন্ডারলাইন করে দিলাম এখান থেকে তোমরা প্রশ্ন পেয়ে যাবে। তো এখানে চলে এসো, ব্যাপক মাত্রায় সঞ্চয়ের জন্য শস্যাগার বা বায়ুহীন ঘর ব্যবহার করে, মানে শস্য প্রচুর পরিমাণে সঞ্চয় করার জন্য শস্যাগার বা বায়ুহীন ঘর ব্যবহার করা হয়। তারপর দেখো এখানে চলে এসো,
বর্তমানে শস্যাগারের মধ্যে সারাক্ষণ নাইট্রোজেন গ্যাস চালনা করার ফলে ফসল ধ্বংসকারী জীবেরা যেমন ইঁদুর জাতীয় প্রাণী, পোকা আর অণুজীব শস্যাগারের মধ্যে অক্সিজেন অভাবে বাঁচতে পারে না। ওই শস্যাগারের মধ্যে নাইট্রোজেন চালনা করা হয়, ফলে ইঁদুর অন্যান্য পোকারা শস্যাগারের মধ্যে অক্সিজেনের অভাবে বাঁচতে পারে না, সেই জন্য শস্যাগারে নাইট্রোজেন গ্যাসটা দেওয়া হয়। তারপর দেখো বীজ সংরক্ষণ। পরের মরশুমে চাষের জন্য চাষিরা বীজ সংরক্ষণ করেন। এছাড়া হারিয়ে যেতে বসা বিভিন্ন শস্যের বীজও নানাভাবে সংরক্ষণ করা হয়। এগুলো তোমরা সব আন্ডারলাইন করে নেবে। এই যে লাইন বাই লাইন আমি আন্ডারলাইন করলাম, এগুলো পড়বে, তোমরা দেখবে পরীক্ষায় ভালোভাবে নাম্বার পেয়ে যাবে। আর বইটা ভালো করে পড়তে হয়। জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান যেটাই বলে, বিজ্ঞানের ক্ষেত্রে সব বই ধরেই পড়তে হবে। যেগুলো আন্ডারলাইন করবে সেখান থেকে তোমরা প্রশ্ন উত্তর পেয়ে যাবে। এছাড়া হারিয়ে যেতে বসা বিভিন্ন শস্যের বীজও নানাভাবে সংরক্ষণ করা হয়। এই পর্যন্ত আজকে পড়ালাম। পরের ভিডিও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। আমি এরপরে আরও নতুন নতুন ভিডিও দেব, তোমরা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে। ঠিক আছে, আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম।